শিক্ষিত সমাজ হিংস্র থাবার মতো আমাদের সমাজটাকে কুড়ে কুড়ে খায় ফেলে দিচ্ছে। কারো কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। এই শিক্ষিত মানুষগুলা মানে আমি কি বলবো, এরা জানোয়ার বললে জানোয়ার লজ্জা পেতে পারে। সমাজের সমস্ত অর্থ লুট বলেন, সমাজ নষ্ট বলেন, শিক্ষা নষ্ট বলেন, আমাদের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টকে নষ্ট করছে শিক্ষিত সমাজ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি এরকম অনেক ছেলেপেলে দেখছি যারা অফিসার চেয়ারে বসে আছে, তারা সুন্দরগঞ্জের ছেলে। আমি বললাম আপনারা তো না খেয়ে স্কুল করতেছেন। হ্যাঁ। আমি বললাম আপনি ভাতের মধ্যে বেশি পানি খাইছেন? হ্যাঁ। আমি বললাম আপনার মা না খেয়ে আপনাকে খেলেছে? হ্যাঁ। ভাই ওই দিন কথা ভুলে গেছেন? ওই দিনের কথা কি আপনারা ভুলে গেছেন? একবারও কি মনে হয় না একটা শিক্ষা প্রতিষ্ঠানের টাকা আপনারা চুরি করে খাচ্ছেন? সরকার যে ফ্যাসিলিটি গুলো দিছে সমস্ত জায়গায়, সরকার যত ফ্যাসিলিটি দিছে সমস্ত জায়গায় চোর টাকাতে ভর্তি হয়ে গেছে। সরকার যদি আমাদের জনগণের জন্য 100 টাকা পাঠায়, আলটিমেট জনগণ পায় 10 টাকা, আর এই 90 টাকা বিভিন্ন অফিস আদালতে শেষ হয়ে যাচ্ছে, দুপুরে মুখে শেষ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি না বাড়াই, আপনি শিক্ষিত হয়ে কি করবেন? আপনি ডাক্তার হয়ে বলেন। আমাদের যারা মেধা রাষ্ট্র, যেখানে আপনি একটা বাচ্চাকে মেডিকেল কলেজে যদি ভর্তি করে দেন আপনার খরচ হবে 30 লক্ষ টাকা, আর সরকারি মেডিকেলে ভর্তি করে দেন আপনার খরচ হবে 3 লক্ষ টাকা। এই 27 লক্ষ টাকা রাষ্ট্র আপনার পিছনে খরচ করলো। এই টাকা কার টাকা? সরকারের বাবার টাকা। এই টাকা আমার দিন মজুরের টাকা, আমার কৃষকের টাকা, আমার জনগণের টাকা। এই টাকা দিয়ে যখন আপনাকে মানুষের মতো মানুষ করলো, আপনি চট করে একজনের ঘরে বিয়ে দিয়ে ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে। বাহ, আমার দেশের টাকা নিয়ে তুমি ডাক্তার হলা, আমার দেশের টাকা নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হলা, হঠাৎ করে তোমাকে আর এখানে ভালো লাগতেছে না, বলছে দেশে থাকা যাবে না, এসব নিরাপত্তার অভাব। আরে তোমার বাপ দাদা এখানে থাকা গেল, তোমার নিরাপত্তার অভাব হয়ে গেল, সে কানাডা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আমি এরকম 50টা ছেলের নাম জানি যারা অস্ট্রেলিয়া এবং কানাডায় সেটেল হয়ে গেছে, অথচ আমার রাষ্ট্রের টাকা তাদের পেটের মধ্যে। এরা মানুষ না, এরা মানুষ হিসেবে জানোয়ার। আমি এই বিভিন্ন কথার কারণে আপনাদের কি বলতে চাই, অত কিচ্ছু আমি বুঝি না, আমি সহজটা বুঝি। আপনি আমার থেকে 1 টাকা নিলেন, আপনি আমাকে 5 শিখে দিবেন। এটা হচ্ছে ব্যবসার নিয়ম, ব্যবসার ধর্ম। আপনারা যত কিছুই দেখেন, যত কিছুই শোনেন, যত কিছুই বোঝেন, আমি বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি। 8000 ট্রাক আমার আন্ডারে চলে। আপনি চিন্তা করতে পারবেন না যে এই ব্যবসাটা কারা করতেছে। যারা স্কুল মাস্টার ছিল, রিটায়ার্ড হয়ে গেছে, হয়ে যায় ওই আপনার হাটের দিনে হাটে এসে চা খাচ্ছে, একজন ড্রাইভার তাকে বুদ্ধি দিচ্ছে, একটা গাড়ি কিনেন, বসে থেকে 60,000 টাকা চোখ কুঞ্জে ক্যাশ করে। 3 দিন বলতে বলতে উনি ট্রাক কিনছে। প্রথম মাসে 60,000 টাকা, দ্বিতীয় মাসে আর গাড়িরই খোঁজে। এরকম বহু লোক পথে বসে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এরা আর এক বদমাইশ লিখতেছে 1 লক্ষ টাকাতে আপনি গাড়ি পাবেন, মানে চট করে যাচ্ছে, আসলে দিয়েও দিচ্ছে তাই, কিন্তু এটা বুঝতেছে না যে 1 লক্ষ টাকা দেওয়ার পরে আপনাকে ওই গাড়িটা 2.5 লক্ষ টাকা বডি করতে হবে, 1 লক্ষ টাকা কাগজে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু ধীরে ধীরে চোরাবালির পথ পড়ে গেলেন, আপনি কিন্তু আস্তে আস্তে ডাবতে থাকবেন। আর এ কিন্তু আর কাগজ কলমে টাকা ঠিকই পাওয়া দেবে, শেষে যায় আপনি গাড়িটা সিজ করে দেবেন। এ হচ্ছে শোষণ করতেছে আমাদেরকে। আমরা যেটা ইংরেজের কথা শুনছি, ইংরেজরা তো অত্যাচারী ছিল, আমরা তো তাকে চিনতাম, তাদের চামড়া ফর্সা ছিল, আমরা বুঝতেই পারছি যে ওরা শোষণকারী। কিন্তু আজকে যে কালো চেহারা, আমাদের চেহারার সঙ্গে যারা মিল, তারা আমাদেরকে শোষণ করতেছে, আমরা তাদেরকে চিনতে পারছি। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আমরা এখনকার ইংরেজদেরকে চিনতে পারছি না। এই কারণে ওরা আমার একই সঙ্গে আমার মায়ের গর্ভে থেকে আমরা 2জন বাড়াইছি, একজন ইংরেজ হয়ে গেছে, একজন বাঙালি হয়ে গেছে। শত্রু না চিনা পারাটা অত্যন্ত দুঃখজনক। শত্রু চিনলে হয় কি, আপনি সাবধানে চলাফেরা করতে পারবেন যে আমার শত্রু, ওর সঙ্গে রাতে বাইরে চলাবেন। কিন্তু এখন আমাদের প্রবলেম হচ্ছে আমি শত্রুকে চিনতে পারছি না। সে আমার সঙ্গে খাচ্ছে, আমার সঙ্গে পড়তেছে, কিন্তু সে যে আমার শত্রু, আমার তাকে আইডেন্টিফাই করতে প্রবলেম হচ্ছে। কারণ সমাজ শত্রুতা আমার কাছে কাছে ঘুরতেছে, আমার সমাজে ঘুরতেছে। আপনি দেখেন করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীতে পাগল হয়ে গেছে, করোনা ভাইরাসে সারা পৃথিবী পাগল হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, 800 কোটি মানুষ আমাদের সারা পৃথিবীতে, মাত্র চায়নার হিসেবে 3200, আমি আরো 3000 ধরে নিলাম, আরো 2000 ধরে নিলাম, এখনো 4000-এর উপর যায়নি, আমি ধরে নিলাম 8000। 8000 লোক যদি মারা যায়, তাহলে এই ভাইরাসে মারা যায় 1% মানুষ। 1%
গতকাল দুর্ঘটনায় আমাদের এখানে মারা গেছে 29 জন। গতকাল আমরা করোনা ভাইরাসে মারছি 29 জনের। আপনি যে করোনা ভাইরাস আপনার ভিতরে ঢুকে গেছে সেটাকে আপনি বের করতে পারতেছেন না, আর এটা আসবে তার প্রোটেকশন নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আরে আসুক না করোনা, করোনা আসুক, আরো মহামারী আসুক, আমরা বাঙালি জাতি ওটাকে ফেস করে আমরা থাকতে পারবো। এবং অনেক করোনা ভাইরাস নিয়ে আমরা ঘুরতেছি, করোনা ভাইরাসের বেশি ভাইরাস নিয়ে আমরা ঘুরতেছি। সারা পৃথিবী পাগল হয়ে গেছে। আমার মিডল ইস্টে মুসলিম কান্ট্রি 250 থেকে 300 লোক প্রতিদিন গুলি করে মারা হয়। এটা নিয়ে কেউ কথা বলে না, কেউ তো কথা বলে না এটা নিয়ে। সারা পৃথিবী তো কথা বলতেছে না। সারা পৃথিবী কখনো বলতেছে যে সিরিয়া একটা বাচ্চাকে মারা পুতুলের মতো ভাসে দেওয়া হচ্ছে? কেউ বলছে? আমরা মরলেই কি, আমরা বাঁচলেই কি, আমরা কুকুর বা ছাগল এরকম একটা কিছু ওদের কাছে তো আমরা মানুষ না, ওরা তো আমাদেরকে মানুষ হিসেবে মনে করে না। এবং আমরা সেটা করতে দিই না, আমাদের কি দরকার ভাই? আজ থেকে 250 বছর আগে বলেন তো আপনাকে আমি জিজ্ঞাসা করি, আজ থেকে 250 বছর আগে যারা আমাদের দেশে এই ভারতবর্ষে চাকরি ব্যবসা করার জন্য এসে ভিক্ষা চাইছে, যারা সিরাজদৌল্লাকে বলছে, টিপু সুলতানকে বলছে আমি আপনার এখানে থেকে কাপড়টা বেচতে চাই, আজকে 250 বছরের ব্যবধানে এমন কি ঘটে গেল যে আমাদের সোনার ছেলেরা ওই দেশে যাচ্ছে দলে দলে? কি কারণ, কি হয়েছে? আমাদের কোন এলাকায় ধসে পড়ছে না, কোনো টর্নেডো হয়েছে না, জলোচ্ছ্বাস হয়েছে? শুধু আমাদের যেটা হয়েছে, আমাদের মগজের মধ্যে শয়তানি মগজ ঢুকে আমাদেরকে নষ্ট করে দিয়েছে। আমাদের কিচ্ছু হয়নি, আমরা জমিদার, পৃথিবীর জমিদার ছিলাম। আমরা ভারতবর্ষের মানুষ এমন ছিলাম যে আমাদের কাছে ওরা সাহায্য চাইছে, সহযোগিতা চাইছে, এবং সারা পৃথিবীর জিডিপির আমরা 12% দিতাম। আমরা সে বাংলার মানুষ। আমরা আজকে কেমন যেন হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না। আমি কি খাচ্ছি কাউকে দেখতেছি না, আমার বোন কি করতেছে, ভাই কি করতেছে, পাড়া প্রতিবেশী কি করতেছে। আমরা শুধু একটা গ্যাঞ্জাম বাজলি আমরা দরজা লাগাতে শুয়ে পড়ছি যে না, ওটা আমরা যাবো না। আরে ভাই, এই কথা বলতে বলতে যেদিন আপনার ঘরের উপরে ঝামেলাটা আসবে তখন কি হবে? এই যে বিষয়গুলা আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি, আমরা সব জানি তবু আপনারা ইন্টারপ্রিনেশনে চলে যাচ্ছে। আমি দাদা বললাম, কোনটা আপনি জানেন না বলেন তো? কিন্তু আপনাদেরকে মনে করে দিতে হয়, রিফাইন করতে হয়। আপনারা প্রতিদিন একটি করে কাজ করবেন। আমার একটা অনুরোধ, প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত একটা করে ভালো কাজ করবেন, একটা। সেই কাজটা কি? কোনো মানুষ অসহায় আছে, আপনি একটা কলা খাওয়ালেন, একটা রুটি খাওয়ালেন, আপনি সারাদিনে কিচ্ছু খুঁজে পালেন না, নো প্রবলেম। আপনাদের শাশুড়ি আছে, শ্বশুর আছে, মা আছে, বাবা আছে, একটু নারকেল তেল নিয়ে যান, একটু পানি দিয়ে মায়ের মাথায় দিয়ে যান, দেখেন মা আপনাকে যে দোয়া করবে ওই দোয়া পৃথিবীতে আপনি, ওই দোয়া আপনি পৃথিবীর কোথাও পাবেন না। বাবা শুয়ে আছে, বাবার গাটা একটু লড়েন না, আমরা তো বাবা মার সাথে দেখাই করি না। মা পরে প্যাটার কাছে খোঁজ নিচ্ছে, অমুকের বাপকে আসছিল, তার ছোলের বউ সারা মায়ের সাথে কত সময়ই নেই, বরকতটা আপনার হবে বলছে মা, এদিকে আপনারা পাবেন। আপনি যাদের আছে তারা এটা বুঝতে পারতেছেন, আমাদের নাই। আমরা মা যদি আপনি একটা মন থেকে দোয়া দেয়, আপনার কোনো এন্টারপ্রেনারশিপ ডিসিশন লাগবে না আপনার, আপনি একা একাই। আপনি যেখানে ধান ফলাবেন ওখানে যদি মায়ের বরকত থাকে আপনি 40 মণ ধান পাবেন, 35 মণ ধান পাবেন। আর যেখানে বরকত নাই সেখানে আপনি পাবেন 15 মণ। আপনি দেখেন কুকুর কিন্তু 7টা 6টা করে বাচ্চা দেয়, কুকুর কিন্তু জব হয় না, কুকুরকে কেউ মারে না। কিন্তু আমাদের গরু ও বছরে একটা বাচ্চা দেয়, এবং প্রতিদিন কিন্তু কষায় গরু জব করতেছে, আমরা খাচ্ছি। কিন্তু আপনি মাঠের মধ্যে দেখবেন 50টা গরু দেখা গেলে একটা কুকুর দেয়। কারণ কি? যার জন্ম হার বেশি, যার মৃত্যু নাই, তাকে এত কম দেখা যায় কেন? এটা আমরা পরে অ্যানালাইসিস করে দেখলাম। এই যে আল্লাহ রাসূল বা আল্লাহ পাক বলছেন বরকত, গরুর মধ্যে আল্লাহর বরকত আছে। যতই আপনি মারেন গরু শেষ হবে না, আর কুকুরের মধ্যে বরকত নাই। আপনি যতই জন্ম দিক ওকে দেখা যায়। এই জন্য আমাদের উচিত হালাল রুজি, হালাল চিন্তা, হালাল বরকত আমাদের খেয়াল রাখতে হবে। আমার যোগ্যতা কি? আপনি চট করে আকাশে উঠবেন এটা হবে না। আপনি আপনার কপালে যেটা আছে, আপনার কর্ম সেখানে নিয়ে আপনি চেষ্টা করে দেওয়ার চেষ্টা করেন। আপনি যখনই ওভারটেক করবেন আপনি হাসতে যাবেন, এবং আপনি যখন হাফসে পড়ে যাবেন তখন আপনাকে তোলার কিন্তু লোক বাংলাদেশে আনবে। তখন বলবে কি আপনার বোনই, আপনার ভাই বলবে এই লোভ। আর ডেভেলপ করলে কবি যে খুব বুদ্ধিমান ছিল আমাদের, এক
একই ব্যক্তি কিন্তু দুই রকম তথ্য দিবে আপনাকে। আপনি কোনো জায়গায় ব্যর্থতা হয়ে গেলে আপনার বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারবেন না। আপনার মা বলবে, বোন বলবে, বউ বলবে, তুই আমাকে শেষ করলু, তুই আমাকে সর্বনাশ, সেটা ঠিক ওই লোকই যখন ডেভেলপ করে করছে। আমাদের মধ্যে একটাই বুদ্ধিমান ছিল, এই ছেলের কারণে আমাদের একই মুখ থেকে কিন্তু দুই রকম কথা বলায়। অতএব আপনার নিজের জীবনের প্রতি নিজের চিন্তা ভাবনা, ভালো সঙ্গ কিন্তু মানুষের দরকার। আপনি যদি কোনো একা থাকেন তাও ভালো, শূন্য বলে